1932-এর 26শে সেপ্টেম্বর জন্ম, 2024-এর 26শে ডিসেম্বর প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। দীর্ঘদিন ধরেই বয়সজনিত সমস্যায় ভুগছিলেন। দিল্লি এইমসে আজ সন্ধে তার অবস্থার অবনতি হলে 8টা নাগাদ তাকে দিল্লি এইমসে ভর্তি করা হয়, আর তারপরেই 9টা নাগাদ তার মৃত্যু হয়। 92 বছর বয়সে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং। টানা 10 বছর প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং। এক্স হ্যান্ডেলে শোকবার্তা মুখ্যমন্ত্রী মৈত্রী ভট্টাচার্য রয়েছে আমার সঙ্গে। মৈত্রীর সঙ্গে কথা বলবো। মৈত্রী, আমরা দেখেছি 2021 সালে যখন করোনা আক্রান্ত হন, তারপরেও সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন ঠিকই, কিন্তু বারবার অসুস্থ হয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী। একেবারেই দেখো, 2000 করোনা কালে যখন করোনায় আক্রান্ত হয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং, তার শারীরিক অবস্থার বেশ কিছুটা অবনতিও হয়েছিল, কিন্তু সেখান থেকেও তিনি সুস্থ হয়ে উঠেছিলেন এবং তারপর থেকে বারবারই অসুস্থ হতে দেখা গিয়েছে নবদ্বীপর প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংকে। তিনি একাধিকবার হাসপাতালে চিকিৎসাধীন হয়েছেন। তার মূলত বার্ধক্যজনিত একাধিক সমস্যার সঙ্গে সঙ্গে তার হার্টের এবং ফুসফুসের বেশ কিছু সমস্যা ছিল এবং বাড়িতেই তার চিকিৎসা হতো। সেখানেই আজকে বাড়িতে অসুস্থ হয়ে পড়েন তিনি এবং তিনি জ্ঞান হারান বাড়িতেই, এবং তারপরেই তাকে নিয়ে আসা হয় এইমস হাসপাতালে। তার 3 নম্বর মতিলাল নেহেরু মার্গের বাড়ি থেকে তাকে দিল্লি এইমসের নিয়ে আসা হয় 8টা 6 মিনিট নাগাদ, এবং তারপর তাকে রিসাসিটেট করতে করতেই নিয়ে আসা হয়। অর্থাৎ একেবারেই অত্যন্ত সংকটজনক ছিলেন যখন এইমসে নিয়ে আসা হয়েছিল। আমরা এইমসের চিকিৎসকদের সঙ্গে কথা বলছিলাম, তারা যেটা জানাচ্ছিলেন, সূত্র মারফত নাম প্রকাশ না করে তারা জানাচ্ছিলেন যে মুহূর্তে প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংকে নিয়ে আসা হয়েছিল হাসপাতালে, সেই সময় তিনি অত্যন্ত সংকটজনক অবস্থায় ছিলেন। তার পালস রেট এবং তার হার্ট রেট একেবারে নেই এর অবস্থাতেই ছিল। চিকিৎসকেরা দীর্ঘক্ষণ চেষ্টা করেন তাকে সিপিআর দিয়ে বাঁচিয়ে তোলার, কিন্তু তাদের সেই চেষ্টা সফল হয়নি। সেই চেষ্টা বিফলেই যায় এবং শেষ পর্যন্ত 9টা 51 মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং। আমরা সঙ্গে থাকবো এই মুহূর্তে কংগ্রেস নেতা সৌম্য এইচ রায় আমাদের সঙ্গে রয়েছেন। সৌম্যদা, প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, আপনার প্রতিক্রিয়া? দেখুন, ভারত মাতা তার এক সন্তানকে হারালো, যে ভারতের সুযোগ্য সন্তান, সারা বিশ্বের কাছে ভারতের যে নাম, যে উচ্চতা নিয়ে গেছিল, মানে সংকটজনক মুহূর্তেও ভারতকে অর্থনৈতিকভাবে টেনে তুলে আনা এবং উদার অর্থনীতির জনক এই ভারতবর্ষে। কথা কম বলতেন, কিন্তু অসম্ভব তার কাজ। পণ্ডিত মানুষ, অর্থনীতিতে সারা বিশ্ব তাকে প্রণম্য করেন। সেই মানুষ আজকে আমাদের থেকে চলে গেল। তিনি শুধু কংগ্রেসের নেতা ছিলেন না, তিনি ভারতের এক রত্ন, ভারতের এক সুযোগ্য সন্তান। এই দেশ, তার কাজ, প্রতিটা দিল একটার পর একটা সাধারণ মানুষ, গরিব মানুষ, খেটে খাওয়া মানুষের জন্য যে সমস্ত কাজ তিনি করে গেছেন, সেটা আগামী বহু প্রজন্ম তাকে মনে রাখবে, বহু প্রজন্ম মনে রাখবে। ভারতের মনমোহন সিং একটা নাম। ঠিক, অনেক ধন্যবাদ আপনাকে। মৈত্রী রয়েছে আমার সঙ্গে। মৈত্রী একজন কৃতি ছাত্র, একজন নামী শিক্ষক, কারণ তিনি শিক্ষকতা করেছেন দীর্ঘদিন, উচ্চ পদে নানা চাকরি করেছেন এবং দেশের সর্বোচ্চ প্রশাসনিক পদ ডক্টর মনমোহন সিং। মৈত্রী, একেবারেই দেখো, যদি ডক্টর মনমোহন সিং এর যদি অতীত আমরা দেখতে যাই, তাহলে সে বড়ই উজ্জ্বল এবং সেই উজ্জ্বলতায় বোধহয় একেবারে তার যা অবদান রয়েছে দেশের জন্য, সেই অবদান দেশবাসী কখনো ভুলতে পারবে না। তার শিক্ষকতা দুনিয়ায় সময় থেকেই শুরু হোক না কেন, বা অর্থনীতিবিদ হিসেবে, রিজার্ভ ব্যাংকের গভর্নর হিসেবে, অর্থমন্ত্রী হিসেবে, প্রধানমন্ত্রী হিসেবে তিনি একের পর এক রিফর্মস করে গিয়েছেন এবং খুব ক্রিটিক্যাল বেশ কিছু সময় তার প্রধানমন্ত্রিত্ব কালে ভারত দেখেছে।
এবং সেই সময় একেবারে যখন রিসেশনের সময় আসছিল, যখন গোটা দুনিয়াতে রিসেশনের সময়, গোটা দুনিয়ায় চাকরির টালমাটাল পরিস্থিতি, হাজার হাজার মানুষ যারা চাকরি হারিয়েছেন, সেই মৈত্রীর সময় সঙ্গে দাঁড়িয়ে থাকো ভারতের- তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুখেন্দু বাবু, রাজনীতির মতাদর্শ আলাদা থাকতেই পারে, কিন্তু দীর্ঘদিনের একটা অধ্যায়, সেই অধ্যায়ের শেষ হলো। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রয়াত। হ্যাঁ, আমি আজকে কি বলবো, আমি খুব সন্ধ্যাবেলা থেকে এই খবরটা পাওয়ার পর থেকে ভীষণভাবে আমি দুঃখিত। আর অনেক স্মৃতি মাথায় ভর করে আসছে যে আমি তো একসময় অনেকদিন ধরে 40 বছর আমি কংগ্রেস করেছি, এবং ওনাকে আমি দেখেছি ওর প্রধানমন্ত্রী হননি, উনি যখন আমলা ছিলেন, ব্যুরোক্র্যাট। 1980 সালে ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী, প্রণব মুখার্জি অর্থমন্ত্রী, উনি ডেপুটি গভর্নর রিজার্ভ ব্যাংক। ওনাদের বাড়িতে আসতেন দিল্লিতে মাঝে মাঝে কোনো সরকারি কাজে। খুব কাছ থেকে দেখেছি, মুখে সবসময় একটা স্মিত হাসি, আর সামনে যার চোখে চোখ পড়বে তাকে নমস্কার করায়। এইরকম একটা ভদ্রতা, ওইরকম একটা মানুষ যাকে সারা পৃথিবী একজন অত্যন্ত পণ্ডিত আর অর্থনীতিবিদ হিসেবে জানে, এবং দেশের ইউনিভার্সিটিতে তার নামে এখনো চেয়ার আছে, জীবিতকালেই চেয়ার তৈরি হয়েছে। পরবর্তীকালে তাকে আমি দেখেছি যখন প্রণব দা ডেপুটি চেয়ারম্যান প্ল্যানিং কমিশন, উনি আসলে প্ল্যানিং কমিশন মেম্বার ছিলেন। তারপরে নরসিংহরাওজি যখন প্রধানমন্ত্রী, উনি অর্থমন্ত্রী হলেন। তো তখনও ওই একটা 1991 যত মনে পড়ছে, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন তৈরি হলো। সারা পৃথিবীতে একটা একটা একীকরণ করা হলো পুরো অর্থ ব্যবস্থার। এই নিয়ে অনেকের অনেক আপত্তি ছিল আমাদের দেশে, বিদেশে, সব জায়গায়। তো তখন বিজ্ঞান ভবনে, দিল্লির বিজ্ঞান ভবনে এই জটিল অর্থনীতির বিষয়ে যে আমরা কেন WTO এগ্রিমেন্টে সই করছি, ভারতবর্ষ কেন সই করছে, তার একটা উনি অসাধারণ ব্যাখ্যা দিলেন 1 ঘন্টা বক্তৃতার মধ্যে। এবং ওই জটিল অর্থনৈতিক বিষয়টা আমাদের মতো লোকেরা বুঝুক না বুঝুক, মুগ্ধ হয়ে শুনলাম যে একটা মানুষের কত পাণ্ডিত্য থাকলে ওইরকম একটা জটিল বিষয়কে সহজভাবে ব্যাখ্যা করা যায়। 1, 2, পরবর্তীকালে কংগ্রেস ক্ষমতাচ্যুত হয়েছে, আমি তখন কংগ্রেস, আমার উপর EIC থেকে নির্দেশ আসছে, ডক্টর মনমোহন সিং কলকাতা যাবেন, কিছু বুদ্ধিজীবীর সঙ্গে কথা বলতে চান, তো তুমি এটা ব্যবস্থা করো। তো একটা কোনো হোটেলে এটা করা হলো, এবং কলকাতার কিছু বিশিষ্ট বুদ্ধিজীবীদের নিয়ে একটা মিটিং হলো, উনি সেটা আলোচনা করলেন ইত্যাদি নানা বিষয় আমি শুনছিলাম। দেখলাম যে আমরা যাদেরকে বুদ্ধিজীবী ভাবি বাংলায়, তারা কেমন ছাত্রের মতো গালে হাত শুধু ওনার কথা শুনছেন অপলক দৃষ্টিতে। এরকম অনেক অভিজ্ঞতা আমার আছে, ঠিক। এবং আমি ওনাকে রাজ্যসভা মেম্বার হওয়ার পরে প্রধানমন্ত্রী হিসেবে দেখেছি 2011 সালে, 2012 সালে, 2013 সালে। তারপর তো নানা কেলেঙ্কারি ফেলেঙ্কারি কংগ্রেস দলের ইত্যাদি। কিন্তু আমি একটা কথা জোর করে সবসময় পার্লামেন্টে বলেছি যে ডক্টর মনমোহন সিং সম্পর্কে কেউ যদি কোনো দুর্নীতির কথা বলে, আমি এটা কখনোই অ্যাকসেপ্ট করি না। আমি তখন তৃণমূল কংগ্রেস ফলে ওকে বাদ দিয়ে আমি আলোচনা করতাম, ওকে বাদ দিয়ে আমি আলোচনায় অংশ নিতাম, হয়তো কংগ্রেসকে আক্রমণ করতাম ইত্যাদি। পরবর্তীকালে কংগ্রেস ক্ষমতাচ্যুত হলে উনি বিরোধী আসনে, বিরোধী নেতা নন, কিন্তু উনি তো বড় বড় রাজ্যসভার মেম্বার ছিলেন, 10 বছর প্রধানমন্ত্রী ছিলেন, আর তার অনেক বেশি বছর এই রাজ্যসভার মেম্বার ছিলেন। আমি দেখতাম যে উনি বিরোধী নেতা বিরোধী দলে থাকাকালীন সরকারের কি ভুল হচ্ছে
অর্থাৎ বোঝা যাচ্ছে যে অনেক স্মৃতি যেমন রয়েছে এবং একজন গ্রেট লিডারকে হারালো গোটা ভারতবর্ষ, বোঝা যাচ্ছে। এই মুহূর্তে প্রদীপ ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। প্রদীপবাবু, প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, ভারতের রাজনৈতিক ইতিহাসের একটা অধ্যায়ের শেষ হলো। হ্যাঁ, ঠিক কথাই বলেছেন আপনি। ভারতবর্ষের রাজনীতির ইতিহাসে এবং ভারতবর্ষের অর্থনীতি মানচিত্রে সত্যিই একটা পালা বদল হয়ে গেল। মনমোহন সিং যে অর্থনৈতিক চিন্তা ভারতবর্ষে অর্থমন্ত্রী থাকাকালে তিনি গ্রহণ করেছিলেন, সেদিন সারা বিশ্বকে ভারতবর্ষ জানিয়ে দিতে পেরেছিল আমেরিকার মতো দেশে রিসেশন, ব্যাংকগুলো যখন ডুবছে, তখন ভারতবর্ষের অর্থনীতি মাথা উঁচু করে দাঁড়িয়েছিল শুধুমাত্র মনমোহন সিং এর জন্য। নরসিংহ রাও তখন ভারতের প্রধানমন্ত্রী। ভারতবর্ষের জনতা কি চান, কোন দিকে এগুলো পরে দুমুঠো খাবারের অন্য সংস্থানের অভাব হবে না, এটা মনমোহন সিং ভালো করে বুঝতেন। মনমোহন সিং অত্যন্ত সাদা মাথার জীবনযাপন করতেন। তার বাড়িতে বহুবার গেছি। তিনি অনেকদিন আমাদের দেখে পথব্যাস করিয়েছেন, একসঙ্গে লাঞ্চ করিয়েছেন, রাজ্যসভায় একসঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। সত্যি মহান ব্যক্তিত্বের মৃত্যু আমাদের কাছে অপরিণয় ক্ষতি। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। एक बार उनके घर में बरामदे में पानी आ रहा था पीएम हाउस में, तो सीपीडब्ल्यूडी के इंजीनियर जो है वो कनोपी लगा रहा था छतरी ताकि पानी अंदर न जाए। वो आ गए, उन्होंने देखा ये क्या कर रहे हो, उनका सब ये पानी अंदर आता है इसलिए लगा रहे। कितने खर्च आएगा? 30,000 रुपए। बिल्कुल मत लगाओ। उन्होंने काम रुकवा दिया। तो इस तरह सरकारी पैसे को ही बचाते थे, बहुत ही जो है सादगी से रहते थे, कभी किसी की आलोचना नहीं करना, कभी किसी की बुराई नहीं करना। और उन्होंने कहा भी था कि इतिहास हमको याद। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন। অধীর বাবু, দীর্ঘ রাজনৈতিক জীবন আপনার দেখেছেন মনমোহন সিংকে খুব কাছ থেকে, যদি কিছু স্মৃতিচারণা করেন। দেখুন, মনমোহন সিং এর মতন ব্যক্তিরা দুর্লভ প্রকৃতির একজন ব্যক্তিত্ব, যাদের খ্যাতি এদেশে নয় দেশ বিদেশ সর্বত্র যাদের খ্যাতি ব্যপ্ত হয়ে আছে, যার জীবনের চরম দারিদ্রতা থেকে যিনি নিজেকে আজকে ভারতবর্ষের দুবারের প্রধানমন্ত্রী শুধু নন, তিনি বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থাকে কখনো নেতৃত্ব দিয়েছেন, অক্সফোর্ডে পড়াশোনা করেছেন। ভাবাই যায় না যার যেখানে যিনি জন্মেছিলেন সেই গ্রামে, যেখানে তিনি ছোটবেলাটা কাটিয়েছেন, সেখানে বিদ্যুৎ ছিল না, অন্ধকারে লম্ফ জ্বালিয়ে তাকে পড়াশোনা করে বড় হতে হয়েছে। সেটা পাকিস্তান, দেশভাগের পর তাকে চলে আসতে হয়েছে। এই বিরাট এক সংগ্রামের পথ অতিক্রান্ত করে তিনি কখনো বিদেশে, কখনো দেশে, কখনো রিজার্ভ ব্যাংক, কখনো প্রধানমন্ত্রী, এই যে চেকার্ড ক্যারিয়ার তার, বর্ণ বৈচিত্র্যের যার জীবনে, বর্ণময় যাকে বলতে পারেন, সে বর্ণময় একটা রাজনৈতিক চরিত্রের নাম ডক্টর মনমোহন সিং। অথচ যিনি কখনো অহংকারী হননি, যিনি কখনো দিমাগ দেখাতে যাননি, যার সততা, দক্ষতা এবং বলিষ্ঠতা আমরা বহুভাবে পদে পদে প্রমাণ পেয়েছি। যে তিনি ছিলেন স্বল্পবাদ, কিন্তু যেটা তিনি বলতেন সেটা গোল্ডেন ওয়ার্ড বলতেন। একটা কথা যদি বলেন, সেই একটা কথা কিন্তু একটা বুলেটের মতন বলতেন। তো স্বাভাবিকভাবেই এই ধরনের ব্যক্তিত্ব যারা কখনো কখনো আসে আর কি, এদের হাতে দেশ পরিচালিত হওয়ার সুবাদে আজকে গোটা ভারতবর্ষের অর্থনীতিটাই পাল্টে গেল। মনমোহন সিংকে বলা হয় আর্কিটেক্ট। ভারতবর্ষের যে আজকে যে লিবারেল ইকোনমি, তার আর্কিটেক্ট হচ্ছে মনমোহন সিং, তিনি যে ভিত্তিপ্রস্তরটা স্থাপন করেছিলেন, তার উপরে দাঁড়িয়েই আমাদের দেশের অর্থনীতি আজ শক্তিশালী হতে পেরেছে। এবং তার নেতৃত্বেই
এই ভারতবর্ষের সঙ্গে আপনাদের মনে আছে আমেরিকার নিউক্লিয়ার চুক্তি, পারমাণবিক চুক্তি সম্পন্ন হয়েছিল, ইন্দো ইউএস নিউক্লিয়ার ডিল। সেদিন অনেকে বিরোধিতা করেছিল, সমর্থন প্রত্যাহার করে নেওয়া হয়েছিল, অনেক রকমের তার বিরুদ্ধে মানে প্রতিবাদ করে এই ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের যাতে পারমাণবিক চুক্তি না হয় তার চেষ্টা হয়েছিল। সেদিন কিন্তু মনমোহন সিং যে বলিষ্ঠতা দেখিয়েছেন তার নজির হয়ে থাকবে, কারণ সেদিন তার সরকার পড়ে যাওয়ার অবস্থা হয়েছিল, তার সরকারের উপরে অনাস্থা এসেছিল, তবুও তিনি পরোয়া করেননি। তিনি বলে দিয়েছিলেন আমি দেশের স্বার্থে আমি সবকিছু বলিদান দিতে পারি, কারণ দেশের জন্য প্রয়োজন ইন্দো ইউএস নিউক্লিয়ার ডিল। এগুলো সব তার প্রচুর পরিমাণ ল্যান্ডমার্ক সমস্ত সিদ্ধান্ত আছে। তো স্বাভাবিকভাবেই তার মতো ব্যক্তিত্ব চলে যাওয়া মানে একজন, তিনি একজন ইকোনমিক উইজার ছিলেন বলতে পারেন, তার মতন ব্যক্তিত্ব চলে যাওয়া মানে দেশের ক্ষতি, দশের ক্ষতি। তিনি একজন প্র্যাকটিক্যাল একজন রাজনৈতিক সন্ন্যাসী হিসাবে আমার কাছে পরিচিত ছিলেন। আমি তার অধীনে রেলমন্ত্রী ছিলাম। রেলমন্ত্রী থাকা অবস্থায় কলকাতার ইস্ট ওয়েস্ট মেট্রো করিডোরের জন্য, ইস্ট ওয়েস্ট মেট্রো রেলের জন্য যখন টানেল বোরিং মেশিনের আর খরচা হচ্ছিল না, টানেল বোরিং মেশিন, টিবিএম মেশিন উঠিয়ে নেওয়ার কথা হচ্ছিল, যখন গঙ্গার তলা দিয়ে আর মেট্রো রেল কাজ সম্প্রসারিত হচ্ছিল না, ডাক্তার মনমোহন সিং রাত্রি 12টার সময় অনুরোধ করে সাপ্লিমেন্টারি যে বাজেট হয়েছিল আমাদের রেলের, তার 100 কোটি টাকা শুধু আলাদা করে আদায় করে দিয়েছিলাম। আমার আজও মনে আছে তার সঙ্গে আমার শ্রদ্ধা, তার প্রতি তো কি আমার শ্রদ্ধার সম্পর্ক। দেখা হলে প্রণাম করতাম, মাথায় হাত দিতেই আর কি বলবো, খুব দুঃখ পাচ্ছি। বুঝতে পারছি। অনেক ধন্যবাদ আপনাকে।